ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকত গান। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। একাদশ শ্রেণীর এর আগের ভিডিওগুলোতে আমাদের কার্যক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা চলছিল। সেখানে আমরা প্রথমত স্থিতিশক্তি নিয়ে আলোচনা শুরু করেছি। সেখানে আমরা স্থিতিশক্তি সম্পর্কিত বিভিন্ন রকম বিস্তারিত বিষয় এবং তার প্রয়োগ নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো গিয়ে আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিই। তা আজকে আমরা ওই বিষয় সম্পর্কিত দুটো গাণিতিক সমস্যার একটু সমাধান করার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আজ যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমাদের নতুন ভিডিওর যে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তা দেখো, প্রথমে যে গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করব সেই সমস্যাটি হলো, একটি মসৃণ অনুভূমিক তলের ওপর অনুভূমিক টেবিলের ওপর একটি শিকল রাখা আছে। শিকলের দৈর্ঘ্যের 1/4 অংশ টেবিলের বাইরে ঝুলছে। শিকলের দৈর্ঘ্য এল এবং ভর এম হলে ঝুলন্ত অংশকে টেনে টেবিলের ওপর তুলতে কত কার্য করতে হবে? এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা। তার সমস্যাটা কি বললো একটু বোঝার চেষ্টা করি। এই যদি ধরি আমরা ধরলাম একটা টেবিল আছে, এবার টেবিলের ওপরে আমাদের একটা এরকম একটা শিকল আছে। সেই শিকলটা এরকম ঝুলে আছে। এবার টোটাল যে শিকলের দৈর্ঘ্য, অর্থাৎ শিকলের দৈর্ঘ্য এখানে বলেছে কত? এল। শিকলের দৈর্ঘ্যের 1/4 অংশ ওপর থেকে এই নিচের দিকে ঝুলে আছে। তার মানে এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে এল ভাজিত 4। এটা হচ্ছে এই অংশের দৈর্ঘ্য। এই অংশটাকে আমাদের, এই ঝুলন্ত অংশটা রয়েছে, এই অংশটাকে টেনে তুলতে কতটা কার্য করতে হবে সেটা আমাদের এখন বের করার প্রয়োজন আছে। তাহলে এর আগে যখন আমরা আলোচনা করেছি যে অভিকর্ষজ বলের বিরুদ্ধে যে কৃতকার্যের পরিমাণ, সেটা হচ্ছে বল ইন্টু সরণ, অর্থাৎ আমরা জানিয়েছিলাম এম, জি এবং এইচ। তাহলে এই তিনটের মান আমরা যদি বের করতে পারি তাহলে আমরা এই অংশটা তুলতে কতটা কৃতকার্য লাগবে সেটার মানটা পেয়ে যাব। এখানে জি এর মান যেহেতু দেওয়া নেই, তাহলে জিটাকে আমরা জি হিসেবে রেখে দেবো। তাহলে প্রথমে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এম। এখন দেখো, শিকলের দৈর্ঘ্য বলেছে এল এবং ভর হচ্ছে এম। তাহলে শিকলের যদি একক দৈর্ঘ্যের ভর বের করতে হয় তাহলে সেটার মান হবে এম ভাজিত এল। এটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। তাহলে টেবিল থেকে আমাদের ঝুলন্ত অংশ কতটা আছে? এল ভাজিত 4। তাহলে এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে এম ভাজিত এল গুণিত এল বাই 4, এতটা অংশ ঝুলে আছে। তাহলে এটা হচ্ছে ঝুলন্ত অংশের ভর আমরা পেয়ে যাব, সেটা হলো দাঁড়ালো এম ভাজিত 4। তাহলে আমরা এম এর মানটা পেয়ে গেলাম। তাহলে এম এর মানটা হয়ে গেল এম ভাজিত 4 গুণিত থাকলো জি। এবার লাগবে আমাদের এইচ এর মান, অর্থাৎ কতটা উচ্চতা আমাদের ওপরে তুলতে হবে সেই মানটা লাগবে। অর্থাৎ এই যে অংশটা রয়েছে এর ভার কেন্দ্রের অবস্থানটা আমরা জানতে পারলেই জিনিসটা পেয়ে যাব। এখন এই অংশে ভার কেন্দ্রের অবস্থান হচ্ছে কি হবে? এর মাঝামাঝি এল বাই 4 ভাজিত হাফ, তার মানে এল বাই 8। তাহলে এতটা অংশ আমাদের এইচ এর মান দাঁড়াবে। তাহলে এই হয়ে গেল আমাদের তুলতে কতটা কৃতকার্যের মান লাগবে। তাহলে এটাকে যদি গুণ করে দিই এম জি এল ভাজিত 32, তাহলে এইটা দাঁড়িয়ে গেল যে ওই যে 1/4 অংশ যে শিকলটা আমাদের ওপরে তুলতে হবে, সেই তুলতে গিয়ে কৃতকার্যের মানটা হবে এতটা, এম জি এল ডিভাইডেড বাই 32। আশা করি বুঝতে পারলে। এবার আসছি দ্বিতীয় সমস্যায়। এখন দ্বিতীয় সমস্যায় কি বলছে দেখো, যে একটি সরল দোলকের পিণ্ডের ভর 10 গ্রাম এবং কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। পিণ্ডটিকে ঝুলন্ত বিন্দুগামী উলম্ব রেখা থেকে 5 সেমি দূরে টেনে ছেড়ে দেওয়া হলে পিণ্ডটি যখন সর্বনিম্ন বিন্দু অতিক্রম করবে তখন তার গতিশক্তি কত হবে? এটা কি বলছে একটু বোঝার চেষ্টা করি। আগে ধরলাম এই একটা বিন্দু থেকে আমাদের এখানে একটা গোলাকার পিণ্ড ঝুলছে। এখন এই যে পিণ্ডটা রয়েছে সেই পিণ্ডটার
আমাদের ভর বলে দিল 10 গ্রাম। আর এই যে দৈর্ঘ্যটা, এই যে কার্যকর দৈর্ঘ্যটা বলল 13 সেন্টিমিটার। ঠিক আছে, এখন বলছে যে পিণ্ডটিকে ঝুলন্ত বিন্দুগামী উলম্ব রেখা থেকে 5 সেমি দূরে টেনে ছেড়ে দেওয়া হলে, তাহলে এই যে ঝুলন্ত যে দড়িটা রয়েছে, এই দৈর্ঘ্য থেকে আমাদের কি করা হবে, 5 সেন্টিমিটার দূরে পিণ্ডটাকে টেনে নিয়ে আমরা ছেড়ে দেব। তাহলে এইখানে ধরলাম পিণ্ডটা আমাদের পরবর্তীকালের অবস্থান হচ্ছে পিণ্ডের এইখানে। পরবর্তীকালে যদি পিণ্ডের অবস্থান এইখানে হয়, তাহলে পিণ্ডটার এই দড়িটা দাঁড়াচ্ছে এই পরবর্তীকালে এখানে। আর হচ্ছে এই পিণ্ডটার ভর তো সেই 10 গ্রামই থাকবে, ভর তো আর পরিবর্তিত হবে না, এটা 10 গ্রামই থাকলো। এখন তাহলে বলতে চাইছে যে এই পিণ্ডটা ছেড়ে দিলে, এই অবস্থায় নিয়ে এসে, তাহলে যখন এই জায়গাটা অতিক্রম করবে তখন তার গতিশক্তি কত হবে সেটা বের করতে হবে। তাহলে এখন পিণ্ড থেকে আমরা কি করলাম, এই যে দড়িটা রয়েছে তার উপর একটা লম্ব টেনে রাখলাম। এই লম্বটা যদি টানা থাকে, এই লম্ব টানা থাকলো, তাহলে এইটা থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে 13 সেন্টিমিটার। আর এইটা তাহলে কত, 5 সেন্টিমিটার। তাহলে এটা 5 সেন্টিমিটার, আবার এটাও কিন্তু 13 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটাকে মার্কিং করি, ধরলাম এটা এ, এটা ধরে নিলাম ও, এটা ধরে নিলাম বি, এটা ধরে নিলাম সি। তাহলে আমাদের এখানে কি ও এ আর ও বি কিন্তু দুটো সমান। তাহলে ও এ সমান ও বি সমান হচ্ছে 13, আর বিসি সমান হচ্ছে 5। তাহলে আমাদের এসির মানটা কত, এসির মানটা আমাদের কত বের করতে হবে, কারণ এসির মানটা কত বের করতে গেলে দেখো আমাদের পিণ্ডটা অ্যাকচুয়ালি ছিল এরকম পজিশানে, তাহলে ওপরে যখন উঠলো তাহলে কী হলো, এই এসি পরিমাণ এই অংশটুকুই কিন্তু, এই দৈর্ঘ্যটুকু কিন্তু ওপর দিকে উঠেছে। ঠিক আছে, উঠে কিন্তু এটা স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত আছে। তাহলে স্থিতিশক্তির মানটা কত বের করতে পারলেই আমরা গতিশক্তির মানটা পেয়ে যাব। এখন দেখো এই যে ও সি বি, এটাকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ হিসাবে ধরে নিই, তাহলে এক্ষেত্রে ওসি সমান আমরা কি লিখতে পারব, ওসি সমান আমাদের দাঁড়াবে এইটা স্কোয়ার, ওবি স্কোয়ার মাইনাস হচ্ছে, এখানে থাকছে ব্র্যাকেট দরকার নেই, বিসি স্কোয়ার। তাহলে ওবি স্কোয়ারটা আমাদের কত, 13 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার। এটা করলে দেখো দাঁড়াবে 144 সমান হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমাদের দাঁড়ালো ওসি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে ওসি যদি 12 হয় আর ও এ আমরা কি জানি 13, কারণ এইটা একই দড়ি, তাহলে ও এ হচ্ছে 13 আর ওসি হচ্ছে 12, তাহলে এসি সমান হচ্ছে 13 মাইনাস 12 সমান হচ্ছে 1 সেন্টিমিটার। টোটালটা যদি 13 হয়, এইটুকুটা যদি 12 হয়, তাহলে এই নিচের ছোট্ট অংশটা হচ্ছে 1 সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার উচ্চতায় আমরা জিনিসটাকে নিয়ে গেছি। তাহলে বি বিন্দুতে যে পিণ্ডটা রয়েছে তার স্থিতিশক্তির মানটা কত হবে, সে এমজিএইচ। তাহলে এম জি এবং এইচ, তাহলে এম এর মান আমরা কি জানি 10 গ্রাম, পরিবর্তিত আমাদের হয়নি, তাহলে 10 হয়ে গেল। জি আমরা এটা সিজিএসি যদি ক্যালকুলেশন করছি, তাহলে জি এর মান আমরা জানি 980, আর উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে দাঁড়াবে 980, তার সঙ্গে আর একটা শূন্য,
এত আর্গ। আমরা এখানে কিন্তু সিজিএসে সমস্ত ক্যালকুলেশনটা করছি। অর্থাৎ এক্ষেত্রে এইসব অঙ্কগুলো করতে গেলে সবসময় মাথায় রাখবে কোন পদ্ধতিতে করছি, সেক্ষেত্রে সেই রকম একক কিন্তু আমাদের লিখতে হবে এবং ব্যবহার করতে হবে, মাথায় রেখে কাজ করতে হবে। জিটা যেন ভুল করে 9.8 না লিখে দিই, কারণ এটা পুরোটাই আমরা সিজিএসে ক্যালকুলেশন করছি। এই জিনিসগুলো ভুল হয় অনেকের ক্ষেত্রে। তাহলে বি বিন্দুতে আমরা এমজিএইচের বা স্থিতিশক্তির মানটা পেয়ে গেলাম 9808। এখন এই বিন্দুতে যতটা স্থিতিশক্তি সঞ্চিত হবে সেইটাই কিন্তু এই বিন্দুতে এসে গতিশক্তি হিসেবে পরিণত হবে। তাহলে কী হবে, এই যে এ বিন্দু যখন অতিক্রম করবে তাহলে এর আর্কটা থাকবে কত, 9800 আর্ক। এটাই হবে তার গতিশক্তির পরিমাণ। আশা করি বুঝতে পারলে। তাও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা পূর্ববর্তী যে গাণিতিক সমস্যাটা আলোচনা করলাম সেটা নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমার জানাতে কিন্তু ভুলবে না। এছাড়া তোমাদের বইয়ে যদি আরও কোনো সমস্যা তোমরা পেয়ে থাকো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, এবং ভিডিও সম্বন্ধে যদি কোনো কমেন্ট থেকে থাকে তাও আমাকে জানাতে তোমরা ভুলবে না। একাদশ শ্রেণীর এই যে প্লেলিস্টে রয়েছে, প্লেলিস্টে আমরা একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা চ্যাপ্টারের বিভিন্ন রকম চ্যাপ্টার এবং তার গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। যদি উপকারে লাগে অবশ্যই একটু লাইক করো। এখনও পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকু আলোচনা করলাম। ধন্যবাদ।